দর্শক আমন্ত্রণ জানাচ্ছি বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদনে। দেশ বিদেশের বিনোদনের নানা খবর নিয়ে সাথে আছি আমি শার্লিন। শুটিং সেটে কি খান তারকারা, ৩৫তম মঞ্চনাটক প্রযোজনা করল প্রাচ্যনাট। লন্ডনে চলছে ইলিয়াস কাঞ্চনের রেডিও থেরাপি। কলকাতায় চঞ্চল ফারিন একসঙ্গে। পর্দায় নায়ক নায়িকাদের অভিনয় যেমন দর্শকদের মুগ্ধ করে, তেমনি কৌতূহল থাকে তাদের অফ স্ক্রিন জীবন নিয়েও, বিশেষ করে খাবার নিয়ে। শুটিং এর ফাঁকেই তারকারা আসলে কি খান? বাসা থেকে আনা খাবার নাকি শুটিং হাউসেই থাকে আয়োজন? কতটা পরিচ্ছন্নভাবে প্রস্তুত ও পরিবেশন করা হয় এই খাবার? শুটিং সেট থেকেই এই খাবারের গল্প জানাচ্ছেন জাকির আহমেদ। শুটিং এর খাবার আমার ভালো লাগে। একসময় রূপালী পর্দার মানুষদের কাছে বিএফডিসির খাবার মানেই ছিল এক লোভনীয় বিষয়। বাসা থেকে যে যাই কিছু আনুক না কেন, বিএফডিসির খাবার তাদের কাছেই সবচেয়ে প্রিয় ছিল। সময় পাল্টেছে, কমেছে সিনেমার শুটিং। এখন আর তেমন ভ্যানে করে টিফিন ক্যারিয়ারের বাটিগুলো এফডিসিতে ঢুকতে দেখা যায় না। তবে নাটক পাড়ার দৃশ্যগুলো কিছুটা ভিন্ন। উত্তরা কিংবা পুবাইলের শুটিং হাউসগুলো ঘুরে দেখা যায় এখনও খাবারের সময় হরেক রকমের খাবারের পসরা সাজিয়ে বসেন অভিনেতা অভিনেত্রীরা। শুটিং এর খাবার আমার ভালো লাগে এবং আমরা তো আসলে একটা দিনের বড় সময় আমরা একসঙ্গে কাটাই, আমরা যারা একসঙ্গে কাজ করি। সো সেই ক্ষেত্রে আমাদেরই দায়িত্ব পড়ে যায় আমাদের দেখভালের। তো আমাদের এখানে শুটিংয়ে হয়তো কখনো কখনো ভ্যারি করে, কিন্তু তারপরে ওই মোবাইলে বিশেষ করে কাজ করার সময় যে আমরা ওই দুপুরবেলা যে খাবারটা খাই, যে রান্না করে সে যত্ন নিয়ে যাবে। শুটিংয়ের খাবার আমরা প্রতিদিনই খাই যখন শুটিং করি। আর বাসার খাবার একটু ডিফারেন্স আছেই, হালকা একটু আছে, কারণ ওরা একটু রান্না করে, একটু মশলাটা দিয়ে সুন্দর করে রান্না করে বাসায়, মানে যে যেরকম ইয়ে করে। আর এখানে আইটেমটা একটু বেশি থাকে আর কি, যেহেতু আমরা অনেকে আমাদের সাথে সবাই কিন্তু অনেক পরিশ্রম করে, তো খাবারের আইটেমটা একটু ভালো থাকলো, খেয়ে অনেক মজা পেলো। আমাদের মোবাইলের যে কয়েকজন রান্না করে ওদের রান্না খুবই ভালো এবং খেয়ে আমরা খুবই তৃপ্তি পাই। তারকারা তাদের বেশিরভাগ সময় কাটিয়ে থাকেন শুটিং হাউসগুলোতে। সকাল থেকে সন্ধ্যা শুটিং হাউসগুলোর খাবারের উপরই নির্ভর করতে হয় তাদের। শুটিংয়ে আমাদেরকে যারা খাবার দেয় তারাও এখন আসলে এত আন্তরিক এবং তারাও আসলে বুঝে গেছে যে একটা ইউনিটে এই ধরনের আর্টিস্ট থাকলে বা অমুক থাকলে তমুক থাকলে তারা কি ধরনের খাবার পছন্দ করে। আমার মনে হয় যে তারাও একদম আমাদেরকে পরিবারের মতো করেই খাবারগুলো সার্ভ করে বা আমাদের জন্য রান্না করে। খাবারটা দেখতেই পাচ্ছেন, পেছনে খুব আয়োজন করে আমরা একসাথে গল্প করে আনন্দ করে খাই। খাবারের মান যদি কোনোদিন খারাপও থাকে দেখা যায় যে তালে তালে সবাই মিলে খেয়ে ফেলি আর কি। তো এটার জন্য আমরা সবাই খুব, যখন বাসায় থাকি বা যখন কাজটা শেষ হয়ে যায়, একটা প্রজেক্ট শেষ হয়ে যায়, তখন খুব মিস করি যে এতগুলো মানুষ একসাথে বসে জয়েন্ট ফ্যামিলির মতো টেবিলে বসে খাওয়া। এটা খুবই মানে কোর একটা মেমোরি থেকে যায়। নাটকের গল্পের মতোই টক ঝাল আর মিষ্টিতে মুখর থাকে শুটিং বাড়িগুলো, আর সেই গল্পগুলো ভিন্ন স্বাদে উপভোগ করেন দর্শকরা। শনিবার সন্ধ্যায় মঞ্চস্থ হলো প্রাচ্যনাটের ৩৫তম প্রযোজিত নাটক পুলসিরাত। জীবনের উত্তাপ, বাস্তবতার কষাঘাত, এই সব নিয়ে নির্মিত হয়েছে নাটকের গল্প। বিস্তারিত দেখুন শ্রেয়া রায়ের রিপোর্টে। আধুনিক সমাজের ভণ্ডামি, নৈতিক অবক্ষয় আর ধর্মের ভুল ব্যাখ্যা সবকিছুকে এক সূত্রে গেঁথে মঞ্চে ফুটিয়ে তোলা হয়েছে পুলসিরাত। প্রতিটি সংলাপ, প্রতিটি মুহূর্ত যেন প্রশ্ন ছুড়ে দেয়, মানুষ আসলে কাকে বিশ্বাস করবে, ধর্ম না মানবতাকে। আমরাও দেখেছি আমাদের দেশের অনেকে যে ইউরোপ যাওয়ার জন্য নানানভাবে যায় এবং তারপরে লিবিয়া থেকে, গতকালকে লিবিয়া থেকে 309 জন ফিরে এসেছে। তাদের মধ্যে কতজন মারা গিয়েছে আমরা কিন্তু জানি না। এই যে শুধুই উন্নত জীবনযাপনের জন্য এবং সারা পৃথিবীর ব্যবস্থাটাই এমন বৈষম্যমূলক অর্থনীতি সারা পৃথিবীতে যে মানুষের বেঁচে থাকা অনেক কঠিন। অসংখ্য ভাগ্য বিড়ম্বিত মানুষের মতোই ওরা তিনজন, আবু কায়েস, আসাদ ও মারওয়ান, নিজেদের ভাগ্য নিশানের জন্য ফিলিস্তিন থেকে স্বপ্নের কুয়েতে পাড়ি জমাতে চায়। তিনজন বয়সে এবং প্রজন্মে আলাদা হলেও এক জায়গায় মিল, তারা সবাই উদ্ধাস্ত। উপন্যাসে ঠিক যেভাবে ছিল পুরো গল্প বলাটা, ন্যারেটিভটা আমরা নাটকের এবং বিশেষত একদম মঞ্চ নাটকের জন্য উপযোগী করে এই নাট্যরূপটা তৈরি করেছি।
যেটার ভিতরে আমরা 3টা চরিত্র, তাদের জার্নি আলাদা আলাদা করে, তাদের মানে বিগত জীবন, তারপরে তাদের পুরো যাত্রাটাই সব কিছু আমরা যেভাবে দেখেছি, যেটা একদম মঞ্চের উপযোগী করে তৈরি করা যায়, মূলত এই চিন্তাটাই আমার ছিল নাট্য রূপ দেওয়ার সময়। দর্শকদের চোখে মুখে আবেগ, মনোযোগ আর করতালির ঝড় প্রমাণ করে নাটকের গভীর প্রভাব। নাটকের আলো, সঙ্গীত, পোশাক ও মঞ্চসজ্জার নিখুঁত ব্যবহার গল্পকে করেছে আরও জীবন্ত। মানব পাচারের যে ঘটনাগুলো বা মধ্যপ্রাচ্যের যে সংকট বা প্যালেস্টাইনের যে সংকট, উন্নত জীবনের আশায় আরেক জায়গায় পাড়ি দেয়া, যে জীবনের হাতছানি, সেইখানে পৌঁছানোর সময়টাতে তাকে যে ধরনের সময়ের মধ্যে দিয়ে যেতে হয়, তাকে লাশ হয়ে ফিরতে হয়, এই যে ভয়াবহ অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা আসলে এটা শেষ করার পর স্বাভাবিক থাকা যায় না। আসলে এই যে মানুষগুলো মানব পাচার জন্য মানে একটা উন্নত জীবনের আশায় একটা পাড়ি দিচ্ছে, কিন্তু পিছনে অনেকগুলো গল্প রয়ে যায়, তাদের পরিবার, তাদের অনেক স্বপ্ন, ওই পরিবারের স্বপ্নগুলো যেভাবে নিঃশেষ হয়ে যায় ওই মানুষগুলোর মৃত্যুর মাধ্যমে, ওই জিনিসটা আসলে আমাকে খুবই পীড়া দিয়েছে। আমাদের দেশ থেকে লোকজন পাচার হয়ে অন্যখানে যাচ্ছে, লোভের কারণেই এই দেখা যাচ্ছে অশিক্ষিত সমাজের লোকজনকে এক জায়গা থেকে আরেক দেশে নিয়ে যাচ্ছে টাকা পয়সা কথা বলে। ওটাই ছিল মনে হয় এই নাটকের মেসেজটা। রং এন্ডিংয়ে গিয়ে পৌঁছায়, সেটা খুব ভালোভাবে দেখিয়েছে আর কি, ওটাই ভালো লাগছে আর কি। পুলসিরাত শুধু এক নাটক নয়, এটি এক আত্মসমালোচনার আহ্বান। মানবতার জায়গায় আর সমাজের বিকৃত চেহারা উন্মোচনের গল্প এই নাটক, যা দর্শককে ভাবায়, নাড়া দেয় আর মন ছুঁয়ে যায়। শ্রেয়া রায়, কালের কণ্ঠ। ঢালিউডের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন। মাথায় জটিল অস্ত্রোপচার হয়েছে এই অভিনেতার এবং সপ্তাহে 5 দিন নিয়মিত রেডিওথেরাপি নিতে হচ্ছে তাকে। গত 26 এপ্রিল অসুস্থ হয়ে পড়লে তাকে লন্ডনের হার্লি স্ট্রিট ক্লিনিকে নেওয়া হয়। এরপর 5 আগস্ট ওয়েলিংটন হাসপাতালে সফল অস্ত্রোপচার করা হয়। 1986 সালে মুক্তিপ্রাপ্ত বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমার মাধ্যমে রাতারাতি সুপারস্টার হওয়া ইলিয়াস কাঞ্চন বহু ব্যবসা সফল ছবিতেও কাজ করেছেন। তবে 1993 সালের 22 অক্টোবর এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্ত্রী জাহানারা কাঞ্চন মারা যান। এরপর তিনি অভিনয় থেকে সাময়িক সরে এসে নিরাপদ সড়ক চায় আন্দোলন শুরু করেন। 3 দশকেরও বেশি সময় ধরে এই আন্দোলনের নেতৃত্বে থাকার কারণে তিনি শুধু অভিনেতা নয়, সমাজকর্মী হিসেবেও দেশের মানুষের কাছে শ্রদ্ধার পাত্র। বর্তমানে পুরো দেশ তার দ্রুত আরোগ্য কামনা করছে। কলকাতার রাস্তায় হঠাৎই দেখা গেল চঞ্চল চৌধুরী আর তাসনিয়া ফারিনকে। কখনো কফি শপে গল্পে মশগুল, কখনো সিনেমার প্রদর্শনীতে পাশাপাশি বসা, আবার কখনো স্টুডিও পাড়ায় ঘোরাঘুরি। ফলে টলিউডে এখন বড় প্রশ্ন, দুজন কি একসঙ্গে কোনো নতুন ছবিতে আসছেন? তবে জানা যায় নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরীর একটি সিনেমায় দেখা যাবে চঞ্চল ও ফারিনকে। চলছে আলোচনা ও প্রস্তুতি। এখন কলকাতার নির্মাতা ব্রাত বসুর পরিচালনায় শেকড় নামের একটি ছবিতে অভিনয় করছেন চঞ্চল। একই সময়ে ফারিনও রয়েছেন কলকাতা শহরে। 21 অক্টোবর মুক্তিপ্রাপ্ত কোয়েল মল্লিক, কৌশিক সেন অভিনীত স্বার্থপর ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে দেখা গেল 2 ঢাকাই তারকাকে। ইতিমধ্যে টলিউডের একাধিক ছবিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। সর্বশেষ সৃজিত মুখার্জির পদাতিক সিনেমায় চঞ্চল চৌধুরী অভিনয় করেছেন কিংবদন্তি চলচ্চিত্রকার মৃণাল সেনের চরিত্রে। অন্যদিকে তাসনিয়া ফারিনের সিনেমার অভিষেকই হয় সেখানকার অতনু ঘোষ পরিচালিত আরও এক পৃথিবী ছবি দিয়ে। দর্শক, এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে এসে জানবো, অবশেষে থেমে গেল 4 দশকের কমেডি যাত্রা। থাম্মার ক্লাইম্যাক্স দৃশ্যের খরচ কত জানেন কি? দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদনে। সাথে আছি আমি শার্লিন। যে মানুষটির হাসিতে ফুটে উঠত আনন্দের রং, তিনি আর নেই আমাদের মাঝে। মেহুনার প্রিন্সিপাল সারাভাই বনাম সারাভাইয়ের ইন্দ্রবর্ধন অসংখ্য চরিত্র ছুঁয়ে গেছে দর্শকদের হৃদয়। বলিউডের সেই চিরচেনা মুখ, কমেডির রাজা সতীশ শাহ এখন না ফেরার দেশে। তবে স্মৃতির পাতায় অমলিন তার 4 দশকের হাসির যাত্রা। মনে পড়ে মেহুনা সিনেমার সেই প্রাণবন্ত কলেজ প্রিন্সিপালকে, যার কমেডি মুগ্ধ করেছিল লাখো দর্শককে। তবে আজ আর আমাদের মাঝে নেই সেই হাসির জাদুকর সতীশ শাহ।
4 দশকেরও বেশি সময় ধরে সিনেমা ও টেলিভিশনের পর্দায় অসংখ্য চরিত্রকে জীবন্ত করেন সতীশ। হাস্যরসের ছোঁয়া, মজার সংলাপ, অদ্ভুত টাইমিংয়ে হয়ে ওঠেন ভারতের অন্যতম প্রিয় কমেডি অভিনেতা। 1983 সালে জানি তো ইয়ার সিনেমায় কমেডি চরিত্রের মাধ্যমে আলোচনায় আসেন। এরপর দেখা মিলেছে হাম সাথ সাথ হ্যায়, मैं हूं ना, कल हो ना हो, कभी हाँ कभी ना, दिलवाले दुल्हनिया ले जाएंगे, ओम शांति ओमेর মতো জনপ্রিয় সব সিনেমায়। টেলিভিশন ভুবনেও ছিল তার রাজত্ব। সারাভাই বনাম সারাভাইয়ের ইন্দ্রবর্ধন সারাভাই চরিত্রের কথা কে ভুলতে পারে? তার তীক্ষ্ণ রসবোধ আর নিখুঁত সংলাপ আজও সোশ্যাল মিডিয়ায় মিম হয়ে ঘোরে। 74 বছর বয়সে মুম্বাইয়ের বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সতীশ। দীর্ঘদিন ধরে ভুগছিলেন কিডনি জটিলতায়। শেষ পর্যন্ত হার মানলেন। হাসির রাজা এবার কাঁদালেন ভক্তদের। চলে গেলেন না ফেরার দেশে। সতীশ শাহ এমন এক জনপ্রিয় মুখ, যার হাসির আড়ালে ছিল উষ্ণতা, ভালোবাসা আর জীবনের আনন্দ। তার প্রস্থান যেন বলিউডের কমেডি আকাশে এক বিশাল শূন্যতা। বলিউড জুড়ে এখন থাম্মা নামেই উন্মাদনা। হরর কমেডির রাজ্যে নেমেছে আলোচনার ঝড়। কিন্তু জানেন কি, সিনেমার ক্লাইম্যাক্স দৃশ্যেই খরচ হয়েছে পুরো 20 কোটি রুপি। কোটি টাকার ভেদিয়া যুদ্ধে হতবাক দর্শক। চলুন জেনে নেই থাম্মার সেই গ্র্যান্ড ক্লাইম্যাক্সের গল্প। বলিউডে এখন আলোচনার কেন্দ্রে থাম্মা। ম্যাডক ফিল্মসের জনপ্রিয় হরর কমেডি ইউনিভার্সের নতুন এই সংযোজন ইতোমধ্যেই ঝড় তুলেছে বক্স অফিসে। কিন্তু জানেন কি, সিনেমার ক্লাইম্যাক্সে থাকা বেতাল বনাম ভেদিয়া লড়াই দৃশ্যটির পেছনে ব্যয় হয়েছে 20 কোটি রুপি। প্রযোজক দীনেশ বিজনের নির্দেশনায় তৈরি এই দৃশ্য অভূতপূর্ব, যা হতবাক করেছে দর্শকদের। এই দৃশ্যটি কেবল একটি ভিজুয়াল ট্রিক নয়, বরং পুরো ম্যাডক ইউনিভার্সের ভবিষ্যৎ গল্পের ভিত্তি। দৃশ্যটি তদারকি করেছেন ভেদিয়ার স্রষ্টা অমর কৌশিক নিজেই। ছবিতে বরুণ ধাওয়ান ফিরে এসেছেন তার জনপ্রিয় চরিত্র ভেদিয়া রূপে। তিনি এই বিশেষ দৃশ্যের জন্য শুটিং করেছেন প্রায় 6 দিন, যেখানে বেতালের মুখোমুখি হন তিনি। এটি শুধু চরিত্রের সংঘর্ষ নয়, বরং দুটি পৃথিবীর মিলনের মুহূর্ত। অত্যাধুনিক ভিএফএক্স, নিখুঁত অ্যাকশন কোরিওগ্রাফি আর অমর কৌশিকের গল্পের মিশেলে এই সিকোয়েন্স এখন দর্শকদের জন্য এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। থাম্মাতে আয়ুষ্মান খুরানা, রাশমিকা মান্ডানা, নওয়াজুদ্দিন সিদ্দিকী এবং পরেশ রাওয়াল সবাই মিলে গড়েছেন এক অনন্য কম্বিনেশন। তাদের পারফরম্যান্স যেমন প্রশংসিত, তেমনি ছবির ব্যাকগ্রাউন্ডে তৈরি হয়েছে ম্যাডকের নতুন সম্ভাবনা। ম্যাডকের হরর ইউনিভার্স ভবিষ্যতে আরো বড় আকার নেবে। হয়তো সামনে আসছে এমন এক অধ্যায় যেখানে স্ত্রী, ভেদিয়া এবং থাম্মা 3 দুনিয়া মিলিত হবে একসাথে। এমনটাই প্রত্যাশা ভক্ত অনুরাগীদের। দর্শক, সময় হলো আরো একটা ছোট্ট বিরতির। ফিরে এসে জানবো চুলে চুইংগাম আটকে গেলে কি করবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদনে। সাথে আছে আমি শার্লিন। আচ্ছা বলুন তো, এমন কখনো হয়েছে হঠাৎ দেখলেন চুলে চুইংগাম লেগে গেছে? চুল টানাটানি, গরম জল, প্রার্থনা কিছুই কাজে আসছে না। শেষমেশ নিজের শখের চুল কেটে ফেলার সিদ্ধান্ত। আহারে! কিন্তু এখন এমন আর চিন্তা করার দরকার নেই, কারণ আমি জানাবো কিছু দারুণ টিপস যেগুলোর সাহায্যে খুব সহজেই চুল বা কাপড় থেকে চুইংগাম তুলে ফেলা যায়। চুলে আটকে থাকা চুইংগাম ছাড়াতে ওই জায়গায় নারকেল তেল, অলিভ অয়েল, পিনাট বাটার মাখিয়ে রেখে দিন। এবার সরু দাঁড়ার চিরুনির সাহায্যে বা আঙ্গুলের সাহায্যে গাম থেকে চুল ছাড়িয়ে নিন। চুলে আটকানো চুইংগামের ওপর বরফ ঘষতে থাকুন। ঠান্ডায় গাম শক্ত হয়ে যাবে, চুল থেকে গাম তুলে ফেলা সহজ হবে। একটু বেশি পরিমাণ গায়ে মাখার ট্যালকাম পাউডারও ছিটিয়ে দিতে পারেন চুইংগামের ওপর।
পাউডার দিলে গামের চিটচিটে ভাব অনেকটাই কেটে যাবে, চুল থেকে তা ছাড়িয়ে নেওয়া সহজ হবে। দর্শক, এই ছিল বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদনের আজকের আয়োজন। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, কালের কণ্ঠের সাথেই থাকুন।